দর্শক সংবাদে আমরা প্রতিবেদন দেখছিলাম, এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সহকর্মী মাসুম মিয়া, যিনি এই রিপোর্টটি করেছেন। আমরা সরাসরি যেতে চাই তার কাছে। মাসুম মিয়া, যেটি বলবেন যে খেলাপির এই ধারা তো দীর্ঘ কয়েক বছর ধরেই চলে আসছে, কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপই কি ছিল বা সংশ্লিষ্ট ব্যাংকের ভূমিকাটাই বা কি কেমন দেখলেন? প্রথমেই বিষয়টি আসে যে যখন এই ঋণটি অনুমোদন হয় তখন কি আসলে নিয়ম মেনে এই ঋণটি অনুমোদন হয়েছিল কিনা। সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে যে এই ঋণের অনুমোদনের ক্ষেত্রে কিন্তু এক ধরনের অনিয়ম ছিল। বিশেষ করে যখন আমরা খোঁজ নিলাম তখন দেখলাম যে ঋণের যে একক সীমা সেইগুলো কিন্তু অতিক্রম করেছে এই দুইটি ব্যাংক থেকেই এই প্রতিষ্ঠানগুলোর। বিশেষ করে আপনাকে বলতে চাই যে এই যে লোকমান মোল্লা, তার নামে কিন্তু এই 5টি প্রতিষ্ঠান এবং এই 5টি প্রতিষ্ঠানের নামে কিন্তু সীমার অতিরিক্ত কিন্তু ঋণ নেওয়ার একটা প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আরও বিষয় হচ্ছে যে যখন এই ঋণগুলো ডিসবার্সমেন্ট হয়ে গেল তখন কিন্তু শুরুতে একরকম ভালোভাবেই তারা ঋণ পরিশোধ করতেছিল, কিন্তু একটা সময় পার হওয়ার পরে কিন্তু তাদের প্রতারণা এবং ঋণের যে শর্ত সেগুলো কিন্তু পালন করছিল না। বিশেষ করে প্রতারণার যে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে তার যে ঋণ, যে গোডাউন ভাড়া দিয়ে বা গোডাউনকে মর্গেজ রেখে যে ঋণ, যে গোডাউনের যে পণ্য ঢুকবে এবং এই পণ্য যখন বিক্রি হবে সেই বিক্রির অর্থ কিন্তু ব্যাংকে পরিশোধ করতে হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে এই গোডাউনের যে অর্থ, পণ্য বিক্রি হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই অর্থ কিন্তু ব্যাংকে জমা হয়নি। বিশেষ করে যে এই যে খেলাপি হওয়ার, বিশেষ করে 2023 সাল থেকে আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠান অর্থাৎ এই মালিক সে কিন্তু আর ব্যাংকে ঋণ পরিশোধ করছে না। আমরা এই বিষয়ে অনুসন্ধানের একরকম চেষ্টা করেছি যে কেন তিনি আসলে ঋণ পরিশোধের চেষ্টা করছে না বা ঋণ পরিশোধ করছে না, তার কি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল নাকি সে ইচ্ছাকৃত। আমাদের চোখে যতটুকু ধরা পড়েছে যে 2022-23 থেকে কিন্তু আমরা দেখলাম যে ঋণ নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার যে একটি প্রবণতা শুরু হয়েছিল সারা বাংলাদেশেই, বিশেষ করে রাজনৈতিক প্রভাবে সেটারই একটি আসলে প্রভাব তার মধ্যে পড়েছে। আমরা দেখলাম যে কোনো কারণ ছাড়াই তার শারীরিক অসুস্থতার একরকম কথা বলে কিন্তু সে আর এই ঋণগুলো পরিশোধ করছে না। কিন্তু তার যে সম্পত্তি, তার সম্পত্তি কিন্তু ব্যাপক সম্পত্তি রয়েছে, অর্থাৎ যে ঋণ 900 কোটি টাকা ঋণ তার থেকে বহুগুণ কিন্তু তাদের নামে সম্পত্তি রয়েছে এবং এখনও কিন্তু তাদের এই সম্পত্তি তারা কিন্তু নিচ্ছে, কিন্তু তারা কিন্তু ঋণ পরিশোধ করছে না। ইমদাদ, ব্যাংক খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে যে ব্যর্থ হয়েছে এই পরিবর্তিত সময়ে, বিশেষ করে যে 5 আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের পরে ব্যাংকগুলোর কি সাফল্যের কোনো ঘটনা নেই? প্রশ্নটা আমি বুঝতে পারি না, আরেকবার বলবেন। যেটা জানতে চাচ্ছি যে রাজনৈতিক ছত্রছায়া যে খেলাপি ঋণের প্রবণতা 2021-22 সালে মারাত্মক আকারে বেড়েছিল, যেটি আপনি বলছিলেন 5 তারিখের পরে অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পরে খেলাপি ঋণ আদায়ে এই ব্যাংকগুলো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে, কোনো ঘটনা আছে? এইভাবে যদি আপনি বলেন আমি কিন্তু স্পষ্টভাবেই বলতে পারি যে কার্যকারী যে পদক্ষেপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করি নাই। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা দ্বৈত শাসনের ব্যবস্থা করেছে। বিশেষ করে ঋণ পুনঃতফসিল অর্থাৎ একটি নীতি সহায়তার ব্যবস্থা করেছিল বাংলাদেশ ব্যাংক, যে নীতি সহায়তার আওতায় এতদিন যারা আসলে খেলাপি হয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধার বঞ্চিত হয়ে খেলাপি হয়েছে বা তারা রাজনৈতিক প্রতিপক্ষের শিকার হয়ে খেলাপি হয়েছে, এমন যে প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক যে একটি নীতি সহায়তার যে সুযোগ দিয়েছে, এই সুযোগের কারণেই কিন্তু অনেক খেলাপি কিন্তু এখন এই সুযোগের সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে ব্যাংক যে কঠোর ব্যবস্থা সেগুলো কিন্তু ব্যাংকও কিন্তু সেই পদক্ষেপগুলো নিতে পারছে না কেন্দ্রীয় ব্যাংকের এরকম একটি সিদ্ধান্তের বা এরকম একটি পদক্ষেপের ফলে। ইমদাদ, মাসুম মিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, সেই সাথে প্রতিবেদকের সাথে কথা বললাম।